ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটির পাশে থাকার জন্য। গল্প পাঠে, বিভিন্ন চরিত্রে এবং আবহ তৈরিতে আমি দিব্যদ্যুতি। গল্পটি ভালো লাগলে স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্বাদের ক্লাসিক স্টোরিজ আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেবার জন্য। আর একটি ছোট্ট অনুরোধ, স্কেচ লাইভ স্টোরিজ চ্যানেলটির অন্য গল্পগুলিও শুনে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ আপনারা শুনছেন ডাক্তার অরুণ কুমার দত্তের লেখা কাহিনী অজান্তব। ডাক্তার দেবেশ সাহা তাঁর চৌরঙ্গীর চেম্বারে বসেছিলেন। রোগীর ভিড় ছিল না। পশ্চিমের আকাশে তখন থোকা থোকা ঝুলের মতো সন্ধ্যার অন্ধকার চারিদিক থেকে ঝরে পড়ছে। দোতলার জানলা দিয়ে সেদিকে তাকিয়ে ডাক্তার সাহা সন্ধ্যার এই নিঃশব্দ আগমন লক্ষ্য করছিলেন। মনে পড়ল তার স্ত্রী ইলা আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। ডাক্তার সাহা অবেদন বিজ্ঞানী বা অ্যানেস্থিজিওলজিস্ট। রোগীকে অজ্ঞান করাই তার পেশা। তার সঙ্গে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদেরও তিনি চিকিৎসা করেন। তিনি নিঃসন্তান। তার স্ত্রী ইলাও ডাক্তার, কলকাতার কোনো এক হাসপাতালে চাকরি করেন। কলিং বেল টিপে তিনি আর কোনো রোগী আছেন কিনা জানতে চাইলেন। উত্তরে বেয়ারা একটা চিঠি দিয়ে জানালো, একজন নেপালি দারোয়ান বেশ কিছুক্ষণ হলো এই চিঠি নিয়ে অপেক্ষা করছে। আর কোনো রুগী নেই। খামেয়াটা চিঠিটার দিকে তাকিয়ে ডাক্তার সাহা একটু চমকে উঠলেন। এ হস্তাক্ষর তার পরিচিত। তাঁরই সহপাঠী ও বাল্যবন্ধু ডাক্তার বিজয় বর্মনের লেখা। চিঠিটা খোলার সময় ডাক্তার সাহার মনের পর্দায় বিজয় বর্মনের স্মৃতিগুলো প্রতিফলিত হতে লাগলো। মেডিকেল কলেজ থেকে পাস করে তিনি ও বিজয় একই সঙ্গে বিলেতে যান। তিনি ইংল্যান্ড থেকে অ্যানেস্থিজিওলজির উপর ফেলোশিপ করে দেশে ফিরে আসেন, আর বিজয় লন্ডনের ট্রপিক্যাল ডিজিজের উপর ডিপ্লোমা করে এন্টোমোলজিতে ডক্টরেট করে কীট পতঙ্গাদির বিশেষজ্ঞ হয়। লন্ডনে তারা একসঙ্গেই থাকতেন। তারপর তাদের ছাড়াছাড়ি হয়। বিজয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্কলারশিপ নিয়ে বলিভিয়াতে গবেষণা করতে যায়। পরে সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে আবার পিএইচডি করে। বিজয় বরাবরই একটু পাগলাটে স্বভাবের ছিল। সে বিয়ে করেনি। কলকাতায় ফিরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার একটা চাকরি অবশ্য সে নেয়, তবে বেশিরভাগ সময় সে দেওঘরে তার বাগান বাড়িতে গবেষণার কাজে কাটাত। চিঠিটা আগাগোড়া পড়ে ডাক্তার সাহা বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। বিজয় লিখেছে, প্রিয় দেবেশ, আমি জানি এই চিঠিটা পড়ে তুমি খুবই অবাক হয়ে যাবে, কারণ পুরো ব্যাপারটাই রহস্যে ঢাকা। তুমি জানো আমি বলিভিয়ায় গবেষণা করতে গিয়েছিলাম। মাকড়সার জীবনযাত্রা অনুশীলন করতে আমি বলিভিয়ার এক জঙ্গলে প্রায় যেতাম। সেখানে একদিন জঙ্গলের মধ্যে একটা ঝাঁকড়া গাছ দেখে থমকে দাঁড়ালাম। নাতিদীর্ঘ পিচার প্ল্যান্ট গোত্রের গাছ। তার মাথায় একটা বিরাট রঙিন সুদৃশ্য ফুল ফুটে রয়েছে। একটা মাকড়সা লালা দিয়ে
সেই গাছটার সঙ্গে আর একটা গাছের জাল বুনে চলেছে। আমি তন্ময় হয়ে দেখছিলাম। ফুলটার ওপরে তার চারপাশ মাকড়সাটা শক্ত বাঁধুনি দিয়ে জালটা বুনছে। এমন সময় গঙ্গা ফড়িংয়ের মতো দেখতে একটা সবুজ ফড়িং সেই ফুলের পোস্তে গিয়ে জালে আটকে গেল। মাকড়সাটা ধীরে ধীরে ফড়িংটাকে উদরস্থ করলো। হঠাৎ দেখি সেই ফুলটা যেন একটু এগিয়ে গিয়েই মাকড়সাটাকে নিজের গহ্বরে টেনে নিল। তারপর ফুলটার পাপড়ি বুঝে গিয়ে নেতিয়ে পড়ল। আমি এ ধরনের গাছের কথা বইয়ে পড়েছিলাম, কিন্তু আগে কখনো দেখিনি। এরপর আমি প্রায় জঙ্গলের মধ্যে সেই গাছের কাছে যেতাম ও তাকে পর্যবেক্ষণ করতাম। ভাই দেবেশ, তুমি জানো এরপর আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে ডক্টরেট করি। এই গাছটাই কিন্তু আমাকে উদ্ভিদবিদ হওয়ার জন্য প্রেরণা জুগিয়েছিল। আমি আবার বলিভিয়াতে গিয়ে এই গাছটার একটা চারা নিয়ে দেশে ফিরি। দেওঘরে বিঘে 2 জমি কিনে সেখানে বাড়ি ও বাগান করে এই চারাটাকে রোপণ করে সযত্নে বর্ধিত করি। আমার এই গাছটাকে নিয়ে একটা গবেষণা করবার ইচ্ছেও ছিল। আমি গাছটাকে সারের বদলে রক্ত খাওয়াতে থাকি। আশেপাশের সাঁওতাল বস্তিতে উৎসবে পার্বণে মুরগি ছাগল জবাই করা হতো। আমি তাদের চিকিৎসা করতাম বলে তারা আমায় মান্য করত। আমার কথায় তারা সেই রক্তের যোগান দিত। গাছটা ধীরে ধীরে বড় হতে থাকলো। তারপর কীট পতঙ্গ ছেড়ে গাছটা সুযোগ পেলে তার ডালে বসা পাখিকেও উদরস্থ করত। আমি বুঝতে পারছিলাম গাছের চরিত্রের পরিবর্তন ঘটছে। তুমি জানো, বংশ পরম্পরায় চলতে চলতে যে প্রজাতির তার চরিত্র পরিবর্তন করে, অন্য রূপ পরিগ্রহ করে, জীববিজ্ঞানীরা তাকে মিউট্যান্ট বলেন। গাছটাও সেরকম এক মিউট্যান্টে রূপান্তরিত হলো। যেসব জীবাণুরা এ ধরনের মিউট্যান্টে রূপান্তরিত হয় তারা ভবিষ্যতে মানব জাতির পক্ষে খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। অবশ্য গাছটা এই রূপান্তরের জন্য আমি দায়ী। সেজন্য নিজেকে অপরাধী বলে মনে হতো। জগদীশ বোস মানুষের মতো গাছেরও প্রাণ আছে বলে প্রথম প্রমাণ করেছিলেন। তিনি যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র উদ্ভাবন করে গাছের পরিবর্তন ও আবেগ লক্ষ্য করতেন, আমেরিকায় তার অত্যাধুনিক ও উন্নত সংস্করণ বেরিয়েছে। আমি এই ক্রেস্কোগ্রাফ যন্ত্র সেখান থেকে নিয়ে আসি। এই যন্ত্রের ভেতর দিয়ে গাছের মনের কথা গ্রাফের কাগজের পর্দায় প্রতিফলিত হতো। মানুষের মতোই গাছের ক্রোধ, ভয় ও আবেগের উচ্ছ্বাস রয়েছে। আমি লক্ষ্য করেছিলাম গাছটা কোনো জড় বস্তু গ্রহণ করে না। কোনো শানিত ধাতব যন্ত্র সঙ্গে থাকলে গাছটা তা প্রত্যাখ্যান করে ও ভয় পায়। গাছটা ক্রমে ক্রমে ইঁদুর, খরগোশ, এমনকি সাঁওতালদের মুরগি, শুয়োর ছানাও খেতে লাগলো। আমি গাছটাকে খুব কাছ থেকে লক্ষ্য করেছি। কোনো বড় জন্তুকে উদরস্থ করবার পর সে কিছুক্ষণ নেতিয়ে পড়ত, আর অল্পক্ষণ বাদেই গাছটার পাতার ছিদ্রযুক্ত স্টোমা, যার ভেতর দিয়ে সাধারণ গাছপালা জলীয় বাষ্প উদ্গীরণ করে, সেখান দিয়ে জান্তব গন্ধ প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে আসত। বটগাছের ঝুড়ির মতো গাছটাও ক্রমে ক্রমে প্রপ রুট প্রলম্বিত করতে লাগলো। গাছটার চারিদিকে বৃত্তাকারে ঘিরে কাঁটা তারের বেড়া লাগিয়ে দিলাম। দুদিকে নেট করে তালা লাগিয়ে দিলাম। এখন গাছটা বেশ বড় হয়ে গেছে। শেষকালে গাছটার যেদিন এক অসতর্ক মুহূর্তে আমারই এক সাঁওতাল রোগীর পোষা ছাগলটাকেও গ্রাস করলো, তখন আমি ভীত হয়ে উঠলাম। কারণ ভবিষ্যতে এ ধরনের
এ গাছের প্রজাতিরা সমগ্র মানব সমাজের পক্ষে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। গাছটার তলায় তার একটা ছোট চারা জন্মাতে দেখে আমি একদিন সেটাকে সমূলে উৎপাটিত করে কাঁটা তারের উপর ছুঁড়ে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে স্পষ্ট লক্ষ্য করলাম গাছটার পাতার ভেতর দিয়ে নিঃশ্বাসের ঝড় বইছে। আমি তাড়াতাড়ি গেট দিয়ে বেরিয়ে যাবার আগেই ঝুলে থাকা ঝুড়ির আঘাতে সে আমাকে ভূপতিত করল। আমি সে অবস্থায় পালিয়ে এলাম। গাছটাকে এখন একেবারে নির্মূল না করতে পারলে ভবিষ্যতে যে কি পরিস্থিতি দাঁড়াবে জানি না। ভাই দেবেশ, আমরা অভিন্ন হৃদয় বন্ধু, তাই তোমায় অনুরোধ করছি, যদি আমি কোনো কারণে এখান থেকে অন্তর্হিত হয়ে যাই তাহলে তুমি পত্র পাঠ দেওঘরের এই বাড়িতে এসে আমার অন্তর্ধানের রহস্য খুঁজে বার করো, যথোপযুক্ত ব্যবস্থাও নিও। আমার এই হেয়ালি ভরা চিঠি পড়ে তুমি বিরক্ত হও না। কাল বিলম্ব না করে চলে এসো। ইতি বিজয় বর্মন। ডাক্তার দেবেশ সাহা চিঠিটা আবার আদ্যপান্ত পড়ে পশ্চিমের আকাশের দিকে ফের তাকালেন। সন্ধ্যার অন্ধকার তখন জমাট বাঁধা কালো পর্দায় রূপান্তরিত হয়েছে। চৌরঙ্গি নিয়নের আলোয় দীপান্বিতা। গড়ের মাঠের ভেতর দিয়ে মাঝে মাঝে গাড়িগুলো আলো জ্বালিয়ে চলে যাচ্ছে। বেল বাজিয়ে বেয়ারাকে ডক্টর সাহা পত্রবাহককে ডাকতে বললেন। চেম্বারে তখন আর কোনো রোগী অপেক্ষা করে নেই। একটু পরেই রামবাহাদুর বলে যে লোকটি ঘরে এসে ঢুকল, সেই নেপালি দারোয়ানকে ডক্টর সাহা আগে দেখেছিলেন। বিজয়ের সঙ্গেই তার কাছে আগে একবার এসেছিল। খুবই বিশ্বস্ত। তাকে সামনের চেয়ারে বসতে বললেন। সে কিন্তু বসল না, সেলাম ঠুকে দাঁড়িয়ে রইল। বিজয়ের কি হয়েছে জিজ্ঞাসা করাতে সে বলল, গতকাল থেকে সাহেবকে পাওয়া যাচ্ছে না। যদিও তিনি বাড়ির মধ্যেই ছিলেন, আশেপাশের কেউই কোনো খবর দিতে পারছে না। তাদের না জানিয়ে সাহেব বাইরে যেতেও পারেন না। তা তুমি আমার কাছে হঠাৎ এলে কেন? দেবেশ সরাসরি প্রশ্ন করে বসে। উত্তরে রামবাহাদুর মাথা চুলকে বলে, সাহেব কিছুদিন আগে তাকে খামে মোড়া এই চিঠি দিয়ে বলেছিলেন, 24 ঘন্টার মধ্যে যদি আমাকে এখানে খুঁজে না পাও তাহলে কলকাতায় গিয়ে আমার বন্ধু ডক্টর সাহাকে এই চিঠিটা দেখালে তিনি এখানে চলে আসবেন। তারপর যা ব্যবস্থা করবার তিনি করবেন। দেবেশ আর কোনো দ্বিধা না করে কলকাতা ত্যাগের সব আয়োজন করে। সে রাত্রে ট্রেনেই বাহাদুরকে নিয়ে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলো। যাবার আগে ইলাকে বলে গেলেন তার ফিরতে দেরি হলে যেন সে চিন্তা না করে। দেওঘরে উইলিয়ামসটাউনের রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাস থেকে আরও প্রায় 2 মাইল উত্তরে এক বিরাট জায়গা নিয়ে ডক্টর বর্মন তার বাড়ি ও বাগান করেছিলেন। আশেপাশে 1 মাইলের মধ্যে আর কোনো বাড়ি নেই। বাড়ির নাম বিজয়পুরী। ডক্টর সাহা সব ঘুরে ফিরে দেখছিলেন। এর আগে কখনো এখানে আসেননি। কলকাতার হইহট্টগোলের ভেতর থেকে বাইরের এই নিরিবিলি খোলামেলা জায়গায় এসে তার বেশ কিন্তু ভালোই লাগছিল। বাগানটায় ঘুরতে ঘুরতে তিনি সেই কাঁটা তারের বেড়া দেওয়া গাছটার কাছে এসে দাঁড়ালেন। দুদিকের গেটেই তালা দেওয়া ছিল। রামবাহাদুরকে তালা খুলতে বলতেই সে সশব্যস্তে বলল, সাহেব যখনই এর ভিতর ঢুকতেন হাতে এই যন্ত্র নিয়ে যেতেন। খালি হাতে কখনো এর ভেতরে যাবেন না, কাজটা শয়তান আছে।
রামবাহাদুর ডাক্তার শাহের হাতে যে পদার্থটি তুলে দিল সেটা একটা ইস্পাতের দণ্ড, তবে তার মাথার দিকটা বাঁকানো আর ডগাটা ছোঁচলো, তীক্ষ্ণ। সেটা হাতে করে ডক্টর সাহা গাছটার কাছে গেলেন, ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। গাছটার কাণ্ডটা একটা বিরাট কলসির মতো পেট মোটা, উপরটা সরু হয়ে গিয়েছে। সেখান থেকে চওড়া ডাল ও পাতা চারিদিকে ঘন ঝোপের সৃষ্টি করেছে। কয়েকটা ঝুরি জাতীয় প্রপ রুট নেমেছে। উচ্চতায় গাছটা প্রায় 12 থেকে 13 ফুট হবে। আশ্চর্য, চারদিকে কোনো আগাছা, কীট পতঙ্গাদি বা পাখিও নেই। তার মনে হচ্ছিল কে যেন তাকে লক্ষ্য করছে। সেজন্য তার অস্বস্তিও লাগছিল। চারপাশে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেলেন না। তার নির্দেশে রামবাহাদুরও চলে গেছে। ডাক্তার সাহার গাটা ছমছম করতে লাগলো। বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়িটা ছিমছাম, গোটা 5 ঘর। দারোয়ান রামবাহাদুর ছাড়া একজন বেয়ারাও সেখানে থাকে। এছাড়া একজন কাজের লোক দূরের বস্তি থেকে এসে বাড়ির কাজ করে দিয়ে চলে যায়। আউট হাউসে মালি, দারোয়ান থাকে। মালিকে ডেকে জিজ্ঞাসা করতে সে বলল, এই হাঁসুয়া দিয়ে সে সব সময় ঘাস কাটে। ওই শয়তান গাছটার তলায়ও সে ঘাস কেটেছে, তবে তার কোনোদিন কিছু হয়নি। বাগানে অন্য অনেক রকম গাছ আছে। সেগুলোর বেশিরভাগই শাল, মহুয়া হলেও বেশ কিছু বিদেশি গাছ ডক্টর বর্মন সেখানে লাগিয়ে গেছেন। এক নজরে বাগানটা দেখলে চোখ জুড়িয়ে যায়। দেবেশ মনে মনে ভাবল, এরকম স্বাস্থ্যকর জায়গায় মাসখানেক থাকলে ইলার চেহারাটাও ফিরে যেত। এমন সময় সাঁওতাল পল্লী থেকে এক রমণী তার জন্যে টাটকা দুধ ও একজোড়া মুরগি নিয়ে এলো। রামবাহাদুর সহাস্যে বললে, এরা নতুন সাহেবের নজরানা হিসেবে এটা দিল। এটা নিতে আপনি আপত্তি করবেন না। এদের আপদে বিপদে বর্মন সাহেব সাহায্য করতেন বলে তিনি এদের কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন। গরম দুধ খেয়ে ডক্টর সাহা ডক্টর বর্মনের স্টাডিতে ঢুকলেন। বিজয় বেশ বড় লাইব্রেরি গড়ে তুলেছে। বেশিরভাগই ডাক্তারি, কীটপতঙ্গাদি ও উদ্ভিদ বিজ্ঞানের বই। বিদেশের ম্যাগাজিন ও দেশ বিদেশের সাম্প্রতিক পত্রিকাও সেখানে রয়েছে। টেবিলের উপর একটা পেন রয়েছে, খাতা খোলা। দেখলে মনে হয় ডক্টর বর্মন যেন হঠাৎ কোনো কারণে বাইরে গেছেন, এক্ষুনি ফিরে আসবেন। টেবিলের দেরাজ খুলতে ডাক্তার বর্মনের ডায়েরি পাওয়া গেল। কৌতূহলী হয়ে ডাক্তার সাহা পাতা উল্টাতে লাগলেন। আরে, এতে যে কদিন আগেকার লেখাও রয়েছে, বেশিরভাগই সেই গাছটা সম্পর্কে। এক জায়গায় পড়লেন, গাছটা দিন দিন হিংস্র লোভী হয়ে যাচ্ছে। রঙিন ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একে আমি ভারতের মাটিতে লাগিয়েছিলাম, কিন্তু এ কি, এক রক্ত পিপাসুর রাক্ষসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। জিনের রূপান্তর করছে। আবার আরেক জায়গায় লেখা, গাছটার চারদিকে কাঁটা তারের বেড়া দিয়ে দিলাম, কারণ এ ধাতব জিনিসকে ভয় করে। এই কারণে সব সময় আমার সঙ্গে একটা ধারালো ইস্পাতের ডান্ডা নিয়ে যাই। আমি লক্ষ্য করে দেখেছি গাছটা আমায় ভালো করেই চেনে। আমাকে কিছু করে না, খালি হাতে গেলেও না, তবে
তবে নিরীহ জন্তুগুলোকে গাছটা খেয়ে চলেছে। আর এক জায়গায় লেখা, গাছটা মনের কথা বোঝে। এজন্য আমি ক্রেস্কোগ্রাফের উন্নত সংস্করণের যন্ত্রটা গাছের সামনে রেখে তার মনের প্রতিলিপিগুলো নিয়ে চলেছি। আর রাগে উত্তেজনায় গাছটা ঠিক মানুষের মতো থরথর করে কাঁপে। চড়া পাতার তলায় ছিদ্রযুক্ত স্টোমা থেকে গরম প্রশ্বাস বইতে থাকে। বাড়ির ভেতর যন্ত্রটা রাখলে গাছটার মনের কথা গ্রাফের কাগজে প্রতিফলিত হয় না, অর্থাৎ বাড়ির ভেতরে আর দেখতে পায় না। কদিন আগের লেখা উল্টাতে চোখে পড়ল, আজ আমি খুপড়ি দিয়ে গাছটার একটা চারা সমূলে উৎপাটিত করে বাইরে ফেলে দিলাম। কি আশ্চর্য! ক্রোধে গাছটা প্রশ্বাস ফেলতে লাগলো। আমি খুপড়ি ছাড়া আবার গাছের কাছে আসতেই ভুতুড়ে হাতের মতো ঝোলানো ঝুড়ির আঘাতে সজোরে আমায় ফেলে দিল। গাছটাকে আর রাখা হবে না, না না, গাছটাকে আর রাখা হবে না। একে আমি নির্মূল করে তুলে দেব। ঠিক 2 দিন আগে লেখার পর আর কোনো লেখা নেই। এবার ডাক্তার দেবেশ সাহা গভীরভাবে চিন্তা করতে লাগলেন, তাহলে গাছটা কি বর্মনের মনের কথা জানতে পেরে? না, কিন্তু তা কি করে হবে? বর্মন তো গাছটার পালক পিতা, তাকে কোনো দিনই সে কিছু করেনি। আশ্চর্য, একটা গাছ কি করে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে? দুনিয়ায় কেউ তো একথা বিশ্বাস করবে না। কিন্তু জগদীশ বোস যখন প্রথম বলেছিলেন গাছেরও মানুষের মতো প্রাণ আছে, মানুষের মতো ভাবনা চিন্তা আছে, ব্যথায় কাঁদে, আনন্দে উল্লসিত হয়, তখন তার কথা কেউ বিশ্বাস করেনি। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র উদ্ভাবন করে গাছের অনুভূতির প্রতিলিপি রূপায়িত করার ব্যবস্থা করেন। আচ্ছা, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা গাছের সামনে নিয়ে গিয়ে দেখলে কেমন হয়? ডাক্তার সাহা ক্রেস্কোগ্রাফটা নিয়ে বাড়ির বাইরে গাছটার বেড়ার এধারে এনে রাখলেন। একটা গার্ডেন চেয়ারে বসে তিনি লক্ষ্য করতে লাগলেন। প্রথমে গাছটা শান্তই ছিল, তারপর ক্রেস্কোগ্রাফের সরু কাঁটাটা গ্রাফের কাগজে উপর ওঠা নামা করতে লাগল। তিনি বুঝলেন গাছটার মনে চিন্তার ঝড় বইছে। গাছটাই তাহলে তাকে প্রথমে লক্ষ্য করছিল। সেজন্যে তিনি গাছের কাছে গিয়ে অস্বস্তি বোধ করেছিলেন। সকালে সোনালি রোদের আলোয় চারিদিক ভরে গেছে। আশেপাশের গাছের পাতায় পাতায় আলো ছায়ার লুকোচুরি, হাওয়ার ধাক্কায় ঝোলানো ঝুড়িগুলো দুলছে। আরে, ও কি? তিনি চমকে উঠলেন। গাছটার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। গাছটা হঠাৎ একটা সুর বার করে তাকে ধরে ভেতরে টেনে নিল। কিছুক্ষণ বাদে গাছটা যেন একটু ঝিমিয়ে পড়ল, ঠিক যেমন ভরপেটে খাওয়ার পর মানুষের অবস্থা হয়। গ্রাফের কাগজে এই পরিবর্তন তিনি লক্ষ্য করলেন। এবার তিনি মনে মনে একটা পরিকল্পনার ছক এঁকে নিলেন। ঘরের ভেতরে খাঁচা থেকে তিনি সাঁওতালদের দেওয়া মুরগিটাকে বের করে আনলেন। এক হাতে মুরগি আর এক হাতে ইস্পাতের দণ্ড নিয়ে তিনি গাছের কাছে গেলেন। ছুরিগুলো দুলতে শুরু করল, কিন্তু কিছু করল না। এবার গেট দিয়ে বেরিয়ে এসে তিনি মুরগিটাকে ভেতরে ছুঁড়ে দিলেন। সেটা উড়ে পালাতে যেতেই গাছটার সুরগুলো তাকে আঁকড়ে ধরে টেনে নিল। কোকর ছটপট শব্দ, তারপর সব শেষ।
ডাক্তার সাহা ঘরের ভেতর থেকে অন্য মুরগিটাকে ধরে কিছুটা গম নিয়ে গাছের কাছে গম ছড়িয়ে দিলেন ও মুরগিটাকে সেখানে ছেড়ে দিলেন। মুরগি গম খেতে লাগলো। ডাক্তার সাহা বেরিয়ে এলেন। গাছটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে তার নজরে এলো। গাছটা কিন্তু এবার মুরগিটার কোনো ক্ষতি করল না। মুরগিটাকে ধরে তিনি আবার তাকে খাঁচায় পুরে দিলেন। বুঝলেন, ঠিক জন্তুর মতো কিছু খাবার পর গাছটা নেতিয়ে পড়ে। হজম না হলে আর কোনো খাদ্য খেতে চায় না। ডাক্তার বর্মনের শোবার ঘরে তার চটি জুতো পড়ে আছে, কিন্তু বুট জুতো নেই। বোঝা যায় তিনি সেটা পরে বাইরে বেরিয়েছিলেন আর ফেরেননি। ডাক্তার সাহা আবার ওই গাছটার কাছে গেলেন। ইস্পাতের দণ্ড দিয়ে ঝুড়িগুলোর গায়ে ছোঁয়াতে থাকলে সেগুলো কুঁকড়াতে লাগলো। ঘাসের মধ্যে হঠাৎ একটা নীল রঙের কি চকচক করছে। নিচু হয়ে সেটা তিনি কুড়িয়ে নিলেন। তিনি দেখলেন সেটা ডাক্তার বর্মনের পকেট ডায়েরি। 3-2 আগের তারিখে লেখা। গাছটা আমাকে আঘাত করবার পর থেকে আমার মনে নতুন ভাবনা হয়েছে। ও তাহলে আমাকেও ছাড়বে না। আমি ডান্ডা ছাড়া এসে গাছটার তলায় বসে তাই লক্ষ্য করছি। আমার যদি কিছু হয়, রাম বাহাদুর দেবেশকে এখানে নিয়ে আসবে। কিন্তু একে আর রাখা নয়, একে নিশ্চিহ্ন করে দিতে হবে। আরে এ কি, গাছটার সুরগুলো এগিয়ে আসছে যে, আমাকেও ধরবে নাকি? তারপর আর কিছু লেখা নেই। সমস্ত ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেল। ডাক্তার সাহা এখন তার পূর্ব পরিকল্পনা মতো এগোবেন। কিন্তু বর্মনের জুতোর কি হলো? গাছটা তো জড় বস্তু গ্রহণ করে না। তিনি আবার ডান্ডাটা নিয়ে একেবারে গাছের গুঁড়ির কাছে গেলেন। কলসির মতো মোটা মোটা কাণ্ডের গায়ে হাত রাখলেন। কেমন এক শিরশিরানি অনুভূতি। গুঁড়ির তলায় কি একটা পড়ে আছে। ডান্ডাটা দিয়ে ভালো করে সরিয়ে এনে দেখলেন সেটা কালো একজোড়া জুতোর ভগ্নাবশেষ। তিনি উত্তেজিত হয়ে পড়লেন। দারুণ ক্রোধে গাছটার দিকে তাকালেন। ঝুড়িগুলো দুলতে আরম্ভ করেছে। পাতার ভেতর দিয়ে প্রশ্বাসের ঝড় বইতে শুরু করেছে। তিনি ডান্ডাটা ভালো করে উঁচিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। স্টাডি রুমের ভেতরে চেয়ারে বসে একটা খাতা বের করে তিনি খসখস করে লিখে যেতে লাগলেন। জিম করবেটও এক মানুষ খেকো বাঘের কথা লিখে গেছেন। বাঘটা খোঁড়া হবার পর থেকে মানুষ খেকো বাঘে রূপান্তরিত হয়ে গিয়েছিল। লেখা শেষ হলে তিনি তাড়াতাড়ি তার ডাক্তারি ব্যাগটা খুললেন। তার ভেতরে অনেক ধরনের ভেষজ পদার্থ ইত্যাদি ছিল। একটা প্যাকেটের গায়ে তার চোখ আটকে গেল। পটাশিয়াম সায়ানাইড। এটা খেলে মানুষ 2 থেকে 5 মিনিটের মধ্যে মারা যায়। তিনি স্টাডির বাইরে বেরিয়ে রাম বাহাদুর, মালি ও বাটলারকে ডেকে বললেন, আজ সন্ধ্যার পর কেউ যেন তাদের ঘরের বাইরে না বেরোয়। গোধূলির অন্ধকার তখন গাঢ় হতে শুরু করেছে। ডাক্তার সাহা গার্ডেন চেয়ারে বসে সামনের ক্রেস্কোগ্রাফের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। একটু দূরেই গাছের পাতার ভেতর দিয়ে শন শন করে হাওয়া বইছে। ক্রেস্কোগ্রাফের লাল কাঁটাটা ধীরে ধীরে ওঠানামা করছে। গাছের তলায় ফিকে অন্ধকার। তিনি ঘরের ভিতর গিয়ে খাঁচা থেকে মুরগিটাকে আবার বের করে আনলেন। তারপর তার গলায় একটা সরু ফিতে দিয়ে
পটাশিয়াম সায়ানাইডের পুরো প্যাকেটটা ভালো করে বেঁধে দিলেন। মুরগিটা পাখা ঝটপটিয়ে ককর ক করতে লাগলো। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সামনে তিনি আবার গিয়ে দাঁড়ালেন। লাল কাঁটাটা তখন ঘন ঘন আন্দোলিত হতে শুরু করেছে। মনটাকে যত সম্ভব চিন্তামুক্ত করে মুরগিটাকে গাছের তলায় ছুঁড়ে দিলেন। তারপর গেট বন্ধ করে দিলেন। মুরগিটা একটু দৌড়ে ভেতরে ঢুকতেই গাছের লম্বা লম্বা শুঁড়গুলো অস্থির হয়ে দুলতে লাগলো। মুরগিটাও এদিক থেকে ওদিক ঘুরতে লাগলো। তারপর একসময় আঁকশির মতো গাছের শুঁড়গুলো মুরগিটাকে ধরে ফেলল। সভয় তিনি লক্ষ্য করলেন গাছের কাণ্ডের সেই কলসির উত্তল অংশটা আস্তে আস্তে ফাঁক হয়ে গেল। শুঁড়গুলো মুরগিটাকে ভেতরে ঢুকিয়ে নিল। তিনি আর দেরি না করে ঘরে চলে গেলেন। বাইরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। পরদিন প্রত্যুষে ডাক্তার সাহাই প্রথমে উঠে গাছটার কাছে গেলেন। সবিস্ময়ে লক্ষ্য করলেন অত বড় বিরাট ঝাঁকড়া গাছটা ধূলিসাৎ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটার দিকে তাকালেন। গ্রাফের কাগজের উপর ঘন ঘন আন্দোলিত প্রতিলিপি, তারপর তরঙ্গায়িত লম্বা রেখা। আর কিছু নেই। তার লাল কাঁটাটা এখন নিস্পন্দ। খবর পেয়ে একে একে রামবাহাদুর, মালি, বাটলার, বস্তির লোকেরা সব এসে জড়ো হলো। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, শয়তান গাছটা শেষ পর্যন্ত মারা গেল, ভালোই হয়েছে, কিন্তু কিভাবে মারা পড়ল ইত্যাদি। ডাক্তার সাহার নির্দেশে গাছটার ডালপালাগুলো টুকরো টুকরো করে কাটা হলো। চারপাশের মাটির তলা থেকে শিকড় উঠিয়ে আনা হলো। তারপর কেরোসিন তেল ঢেলে আর খড় দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। সেই গাছের স্তূপ মাটির তলায় পুঁতে দেওয়া হলো ও তার ওপর ইট ও সিমেন্ট দিয়ে একটা স্মৃতিসৌধ করে দেওয়া হলো। তার সামনে দাঁড়িয়ে ডাক্তার সাহা বিড়বিড় করে বলতে লাগলেন, ভাই বিজয়, তুমি অনেক বড় বিজ্ঞানী ছিলে। তোমার এই পরিণতির জন্য আমি গভীরভাবে শোকগ্রস্ত। তোমার কথা অনুযায়ী আমি আমার কর্তব্য করলাম। এবার আমি বিদায় নিচ্ছি। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল।